আলতা টালতা পরে তো একেবারে বসে যে বসে আছিস তুহা, ব্যাপার কি? তুর্য ভাইয়া, তোমার বোনের মতলব তো আমার ভালো ঠেকতেছে না। নুহাসের কথায় হাসলো তুর্য। কিরে, আলাদা পড়েছিস কেন? বলেই তোহার মাথায় হালকা চাটি মারলো তুর্য। এতক্ষণে ধ্যান ভাঙলো তোহার, কথাগুলো কানে ঢোকেনি। তার উপর তুর্য আর নুহাসকে তার দিকে চেয়ে থাকতে দেখে আরো হতবিহব্বল হয়ে পড়ল সে। নড়েচড়ে বসে বিচলিত কণ্ঠে বলল, কিছু বললে তোমরা? এবার যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেল নুহাস। কয়েক গুণ উৎসাহ নিয়ে জোর গলায় সে বলল, এবার তো 100% শিওর ভাইয়া, তোমার বোন নির্ঘাত প্রেম করে। বেগালি হওয়াই এর প্রথম লক্ষণ। এবারও নুহাসের কথা হেসে উড়িয়ে দিল তুর্য। তোহার মন তখন আবারও অন্যমনস্ক হয়ে পড়েছে। অকারণেই মন খারাপ লাগছে। মন ভালো থাকার হাজারটা কারণ থাকা সত্ত্বেও ওই অকারণটা সব দখল করে বসে আছে। এর মধ্যেই সবার জন্য চা দিয়ে গিয়েছে মনোয়ারা। বড় ট্রেতে চায়ের সাথে টোস্ট বিস্কিট, বিস্কিটের ওপরে চিনি দেয়া, খেতে বেশ সুস্বাদু। গরম চায়ের কাপ হাতে তুলে নিল তোহা। কাচের কাপের হাতলে না ধরে সরাসরি কাপের গায়ে ধরার কারণে হালকা একটু ছ্যাঁকাও খেলো আঙ্গুলে। তার সেদিকে মন নেই। সে ব্যস্ত শরতের আকাশের সাদা মেঘের ভেলাগুলো চোখের দৃষ্টিতে দেখেই একান্ত আপন করে নিতে। ধ্যানহীন মস্তিষ্কে গরম কাপে চুমুক দিতে যেতেই কেউ হাতের কবজি ধরে ফেলল তার। চকিত তাকালো তোহা। তিহান সাথে সাথেই তার হাত ছেড়ে গলার স্বর নামিয়ে চোখের দিকে তাকিয়ে বলল, গরম এখনো? দৃষ্টি নামিয়ে নিল তোহা। ভাবল, আচ্ছা, তার মন খারাপের সাথে কি কোথাও তিহানও জড়িয়ে আছে? পর মুহূর্তেই ভাবনাটা হেসে উড়িয়ে দিয়ে মনে মনে বলল, ধুর, এই লোকটাকে তার মন ভালো করার এক অবিচ্ছেদ্য কারণ। সন্ধ্যাবেলার আবু ছায়ায় অন্ধকার পুকুর পার, ভুতুরের নির্জন পরিবেশ হওয়া সত্ত্বেও এখানটায় অনেক শান্তি আছে। পুরো বাড়ির একেবারেই কোণার দিকে বড় পুকুরটা। বারান্দার কোণার সাইড ঘেঁষে না দাঁড়ালে পুরোপুরি দেখা যায় না। স্থির স্বচ্ছ পানিতে এক দুইটা সবুজ পাতা ভাসছে। সবাই বাড়ির ভেতরে। ভরা আড্ডার আসর থেকে সেই নেমে এসেছে চুপিসারে, কারণ মন ভালো না, সব কেমন পানসে লাগছে। পাড়ের দিকে এক কদম এগোলো তোহা। পুকুরে মাছ থাকলে বেশ হতো, তবে এটাই মাছ নেই। শুধুমাত্র বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য খনন করেছে নানা। যদিও অন্ধকার, তবুও স্বচ্ছ পানিতে গভীরভাবে তাকালে নিজেকে দেখা যায় নাকি তা দেখার জন্য কয়েক পা এগিয়ে যেতেই অসাবধানতায় হুট করে পিছলে গেল তোহা। অতঃপর পানিতে বিকট শব্দ তুলে কিছু পড়ে যাওয়ার শব্দ। চাটা শেষ করে মাত্র কাপটা মেঝেতে রেখেছে তিহান। এরই মাঝে পুকুরের পাশ থেকে পানির শব্দে কান খাড়া হয়ে এলো তার। ঘাড় ফিরিয়ে একবার তাকালো। শুধু সে নয়, সেখানে উপস্থিত সবাই তাকালো। কিছুক্ষণ একদৃষ্টিতে চেয়ে থাকলো। তিহানের কপালে গভীর ভাঁজ। পানিতে ঝাপটানোর অনবরত আওয়াজ আসছে। কিছুক্ষণের ব্যবধানেই তার শূন্য মস্তিষ্ক সচল হয়ে উঠল। ঘাড় ঘুরিয়ে এক পলকে সবার দিকে তাকিয়ে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে সে শঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, টিহু কোথায়? চারদিকে পানি, পুকুরটা বেশ গভীর, তার উপর গুমোট অন্ধকার। দুহাত মেলে জাপটাচ্ছে তোহা। এখনো ডুবে যায়নি। সে সাঁতার জানে। তার যখন 15-16 বছর বয়স ছিল তখনই নিজ দায়িত্বে তাকে সাঁতার শিখিয়েছিল তিহান। শহরের তেমন পুকুর টুকুর নেই। কোনো এক জায়গায় এক সুইমিং পুল ছিল, সেখানে নিয়ে গিয়ে টানা 20 দিনে সাঁতার জিনিসটাও রপ্ত করতে পেরেছিল সে। তবে এখানটায় পানির গভীরতা, তার উপর আকস্মিক ভয়টা সারা গায়ে মন মস্তিষ্কে নিপুণভাবে জেঁকে বসেছে। হাত পা কাঁপছে, সাঁতরানোর ঠাঁই পাচ্ছে না কোনোভাবেই। তবু হাল ছাড়েনি। সাঁতরিয়ে পারে না পৌঁছাতে পারুক, অন্তত ডুবে যেন না যায় সেই চেষ্টাই করছে। এলোমেলো পায়ে নিচে ছুটেছে তিহান। তার পা কাঁপছে, মাথায় কাজ করছে না কোনো কিছু। সবকিছু কেমন জমাট বেঁধে যাচ্ছে। তোহাকে না দেখা পর্যন্ত শান্তি হচ্ছে না এতটুকু। তার পিছে পিছে বাকিরাও আসছে। তিহানকে রীতিমতো দৌড়ে বেরিয়ে যেতে দেখে হলরুমে বসে থাকা আতিয়া স্বর্ণালীর দিকে চেয়ে প্রশ্ন করে বলল, কি হয়েছে? এভাবে কই যাচ্ছিস সবকটা? স্বর্ণালী কিছু বলতে পারল না। বিষয়টা এখনো পুরোপুরি ঠাউর করতে পারেনি সে। তাকে ফ্যালফ্যাল করে বোকার মতো চেয়ে থাকতে দেখে সাইফ আগ বাড়িয়ে উত্তর দিল, তোহা বোধ হয় পুকুরে পড়ে গিয়েছে খালামণি, আমরা শিওর না। কি বলেই আতকে উঠল আতিয়া। টেনশনটা তার বরাবরই বেশি। মাথা চক্কর দিয়ে উঠল। তুর্য নেই আশেপাশে। সে আগেই ছুটেছে তিহানের পিছু পিছু। তার অস্বচ্ছ দৃষ্টি দেখেই সাইফ এগিয়ে গেল, আলতো করে ধরে বসিয়ে দিল সোফায়। তোহার অবস্থা নিভু নিভু। বেশ বুঝতে পারছে কয়েকটা পা এদিকেই এগিয়ে আসছে, তবে ডাকার ন্যূনতম শক্তিটাও পাচ্ছে না। নিস্তেজ হয়ে আসছে শরীর।
শেষ কয়েকবার হাত দিয়ে আগানোর চেষ্টা করলো সে। হাল ছেড়ে দেওয়ার আগ মুহূর্তেই পানিতে আরও কয়েকজনের ঝাঁপিয়ে পড়া আর মুখের উপর ফ্ল্যাশলাইট পড়ার কিছুটা চেতনা ফিরে পেল। সামনের কালো অবয়বের মানুষটির মুখ না দেখেই সে ক্ষীণকণ্ঠে ডাকল। তিহান, ধরুন আমাকে। কথাটা পুরোপুরি শেষ না হতেই দুহাতে তোহাকে জাপটে ধরে বুকের সাথে একেবারে মিশিয়ে ফেলল তিহান। সাথে সাথেই সম্পূর্ণ গায়ের ভার তার উপর ছেড়ে দিল তোহা। এতক্ষণের ভয়টা নিমিষেই কেটে গেছে, তবে শক্তি পাচ্ছে না। তিহানকে যে একটু জড়িয়ে ধরবে সে উপায়টাও নেই। তোহার মাথাটা বুকের সাথে চেপে ধরে জোরে জোরে শ্বাস নিল তিহান। বুকের হাঁসফাঁসটা কমানোর চেষ্টা করলো, তবে সফল হলো না। আর একটু হলে সে নিচেই জ্ঞান হারাতো ভয়ে। তুর্য ততক্ষণে ফোনের ফ্ল্যাশ লাইট সমেত পুকুরের সিঁড়ির ধরে অর্ধেক নেমে গেছে। তিহানকে উদ্দেশ্য করে সে গলা বাড়িয়ে ডাকছে। তিহান ভাই, আমি আসবো। না, তুই দাঁড়া ওখানে, আমি পারবো, আসছি। বলে তোহাকে পাজাকোলো করে তুলে নিল তিহান। তোহার চোখ বন্ধ, তবে জ্ঞান হারায়নি। দয়া করে জ্ঞান হারাবে না, আমার কিন্তু ভয় হচ্ছে খুব। তিহানের কাপা কণ্ঠের বাচ্চা সুলভ আবদারে মলিনভাবে হাসল তোহা। তাকে নিয়ে পারে উঠে মাটির উপরই বসে পড়েছে তিহান। তোহার মাথা তার বুকে। তুর্য আস্তে আস্তে হাত বোলাচ্ছে বোনের মাথায়। চুপচুপে ভেজা জামায় শরীরের অবয়ব স্পষ্ট, গায়ের ওড়না এখনো পুকুরেই ভাসছে। তাড়াহুড়াই সেটা আর আনা হয়নি। কথা বলছেন কেন? অজ্ঞান হয়ে গেছে? তোহার মাথায় হাত বোলাতে বোলাতে বলল তুর্য। তোহার ভেজা চুলগুলো কানের পিছের দিকে গুজে দিয়ে তিহান মৃদু গলায় উত্তর দিল। না, জ্ঞান আছে, খুব ভয় পেয়েছে হয়তো। বলেই চোখ জোড়া বুঝল তিহান। এই সন্ধ্যাবেলা এমন একটা ভয়ঙ্কর কাজ ঘটে যাবে বুঝতেই পারেনি সে। মেয়েটা কখন উঠে গেছে খেয়ালই করেনি, করলে হয়তো এমন হতো না। এরই মাঝে ছুটে এলো বাড়ির সবাই। এদিকের লাইট জ্বলে উঠতেই তোহাকে নিজের দিকে ঘুরিয়ে দুহাতে লুকিয়ে আগলে রাখলো তিহান। আতিয়া কান্না করছে ফুপিয়ে। তিহান ছোট্ট একটা শ্বাস ফেলে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তিহু ঠিক আছে খালাবুনি, কেতো না, ও আরো ভয় পেয়ে যাবে। আরমান সাহেব এগিয়ে আসলেন। আতিয়া ধরে উঠিয়ে মেয়ের মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে তিহানকে বললেন, ওকে একটু ঘরে নিয়ে যেতে পারবে তিহান? দুজনে তো ভিজে গেছো। তিহান মাথা ঝুঁকালো, ভদ্রতার সহিত নম্র কণ্ঠে বলল, জি খালু, নিয়ে যাচ্ছি। আপনি খালামণিকে ভেতরে নিয়ে যান, আমরা আসছি। আরমান সাহেব মৃদু হেসে আতিয়াকে নিয়ে ভেতরে ঢুকলেন। তার স্ত্রী অল্পতেই অস্থির হয়ে ওঠে, প্রেসার বেড়ে যায়। তারা ভেতরে চলে যেতেই আফিয়ার দিকে চোখের ইশারায় কিছু একটা বলল তিহান। ছেলের ইঙ্গিত বুঝতে পেরে আশেপাশে তাকালো আফিয়া। স্বর্ণাকে দিয়ে হলরুমের সোফায় থেকে তার গায়ের শালটা আনিয়ে তোহার গায়ে জড়িয়ে দিল। তিহান মুচকি হেসে তোহাকে কোলে নিতে গেলেই তোহা আধো আধো স্বরে বলল, আমি পারবো। দাঁতে দাঁত চেপে অগ্নি চোখে তাকালো তিহান। শুধুমাত্র দুর্বল হয়ে পড়েছে বলে তোহাকে কিছু বলেনি এতক্ষণ, নতুবা একা একা এখানে আসার অপরাধে তার আগেই একে 2-4টা চড় লাগানো উচিত ছিল। তথাপি তোহার কথাটা দাম না দিয়ে তাকে কোলে তুলে নিল তোহা। আবারও কিছু বলতে গেলেই সে রাগে কটমট করে বলল, একদম চুপ। মুখটা চুপসে গেল তোহার, ঠোঁট জোড়াও আপনা আপনি বন্ধ হয়ে গেল। তিহান তাকে কোলে করে নিয়েই রুমে ঢুকলো। তখন শুধু আফিয়া আর স্বর্ণালী আছে রুমে। স্বর্ণালী তোহার জামাকাপড় বের করেছে আর আফিয়া গ্লাসে পানি ঢালছে। তিহান নিজের জামাকাপড়ও ভিজে গায়ের সাথে লেপ্টে আছে। ফোনটা ছিল পকেটে, সেটাও হয়তো গেছে নষ্ট হয়ে। কিছু করার নেই, সেই মুহূর্তে তো আর ফোনের কথা মনে ছিল না তার। তপ্ত একটা নিঃশ্বাস ছাড়লো তিহান। তোহাকে শুইয়ে দিতে দিতে হালকা ঠোঁট নাড়িয়ে বলল, এভাবে নাম ধরে রাখলে রোজ রোজ পুকুরে পড়ে গেলেও কিছু বলবো না, প্রমিস। রাতের খাবার খাচ্ছে তোহা। খাচ্ছে বলতে তাকে খাইয়ে দেওয়া হচ্ছে। আতিয়ার হাতে খাচ্ছে সে। একবারও তাকে বের হতে দেওয়া হয়নি রুম থেকে। পায়ের কাছটায় বসে আছে তিহান, অন্য কেউ নেই রুমে। আতিয়ার করা বকার উপর আছে সে, তবে সে নিজেও জানে সে বকা খাওয়ার মতোই কাজ করেছে আজ। 2-একটা থাপ্পড় যে এখনো গালে পড়েনি এই তো ঢের বেশি। তবে আতিয়া ছাড়া আর কেউ কিছু বলতে এলেই তাকে ভদ্রতার সহিত থামিয়ে দিচ্ছে তিহান। ফলস্বরূপ তিহান আর আতিয়া ছাড়া আর কারো বকার শিকার এখনো অবধি হতে হয়নি। যদিও তিহানের সাথে লজ্জায় চোখ মেলাতে পারছে না তোহা। বয়সে তার থেকে এত বড় মানুষটাকে নাম ধরে কিভাবে ডেকে ফেললো। ইস, আপনি করেই তো বলে সব সময়, আজকে কিভাবে যেন শুধু নামটাই বেরিয়ে গেছে। সামান্য মন খারাপ ছিল বলে তুই এই ভর সন্ধেবেলা পুকুর পাড়ে যাবি তোহা? তোহা উত্তর দিল না, চুপচাপ ভাত চিবোতে লাগলো। মাকে এ ব্যাপারে নিজের পক্ষ নিয়ে আর কিছু না বলাই শ্রেয়, কখন যে দ্বিগুণ রেগে যায়।
আর তোমার মেয়েকে হুদাই এত কষ্ট করে টাকা খরচ করে সাঁতার শিখিয়েছিলাম আমি খালামণি, কি লাভ হলো বলো তো? ফুঁসে উঠে বলল তিহান। আতিয়াও সায় দিল তার কথায়। তোহা অপরাধীর মতো মাথা নুইয়ে আস্তে করে বলল। আমি সত্যি পারছিলাম না দিহান ভাই, পানি ছিল অনেক। তিহান ঠোঁট চেপে তাকালো। একটা কারণে অবশ্য নিজের উপরই রাগ লাগছে, তবে আতিয়া সামনে আছে দেখে সে বিষয়ে কিছু বলছে না। খানিক বাদে আতিয়া ভাতটা খাইয়ে দিয়ে প্লেট রাখার জন্য বেরিয়ে যেতেই তিহান উঠে তোহাকে পানি খাইয়ে দিল। নিজের হাত ভেজা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিতে দিতে বলল। তোমার মন খারাপ থাকবে কেন? এই আমিটা আছি কি করতে? তোমার মনে যদি ভালো না রাখতে পারি তবে কিভাবে নিজেকে প্রেমিক দাবি করি বলো তো? এই তো ঘোর অন্যায়। ঝিরিঝিরি হাওয়া বইছে, রাতের ঠান্ডা প্রকৃতি ছড়িয়ে দিচ্ছে ঘুমের আবির্ভাব। রাস্তার ওপারে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা নারিকেল গাছগুলো এঁকে বেঁকে শরীর দুলিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে থেমে যাচ্ছে, তারপর হঠাৎ হঠাৎ আবারও দুলতে শুরু করছে। আকাশে মিটমিট করে জ্বলছে অগণিত তারকারাজি। পূর্ণিমার চাঁদের আলোতে ঝলকানিতে পুরো উঠোন বারান্দা আলোকিত। বারান্দার রেলিংয়ে দুহাতে রেখে চোখে চোখ বুজে স্নিগ্ধ সময়টা উপভোগ করছে তোহা। তবে কেন যেন এই নির্মল প্রকৃতিও কোনো ক্রমে তার মন ছুঁতে পারছে না। তার এই মনটা খুব একরোখা স্বভাবের। সেই যে একটা মানুষের কাছে পড়ে আছে তো পড়েই আছে, তাকে ছাড়া কিছুই আর ভালো লাগে না। ঘড়ির কাঁটা প্রায় 12 ঘরে ছুঁই ছুঁই। গ্রাম্য এলাকায় এই সময়টা গভীর থেকেও গভীর রাত। আশেপাশে একটা কাকপক্ষীও চেঁচাচ্ছে না। সেই সন্ধে থেকে ঘরে কোণঠাসা হয়ে বসে থাকতে থাকতে আর সহ্য হচ্ছিল না তোহার। বের হয়ে একটু প্রাণ ভরে শ্বাস নেওয়ার জন্য আকুপাকু করছিল ছোট্ট মনটা। তাই স্বর্ণালী ঘুমিয়ে পড়তেই ধীর পায়ে কোনো রকম শব্দ ছাড়া বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়েছে সে। চোখ বন্ধ অবস্থাতেই বুঝতে পারছে কেউ একজন তার পাশে এসে দাঁড়িয়েছে। না দেখা পর্যন্ত সে ভেবেই ফেলেছিল পাশে তিহান আছে, কিন্তু কেন যেন তিহানের গায়ের চিরচেনা গন্ধটা সে পাচ্ছে না। পাশের মানুষটার হালকা কাশির শব্দে চমকে চোখ মেলল তোহা। চকিত পাশে তাকাতেই দ্বিগুণ চমকে উঠল সে। পাশে তার বাবা দাঁড়িয়ে আছেন। এই সময়ে একেবারেই অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দেখে প্রবল অস্বস্তি চাপটে ধরল তোহাকে। মাথায় ওড়নাটা আরো একটু সামনে টেনে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল। আব্বু তুমি এখানে? আরমান সাহেব হাসলেন। মেয়ের কাঁপা কাঁপা কণ্ঠ শুনেই তার ভেতরের ভয়টা টের পেয়ে গিয়েছেন তিনি। এত স্নেহের সহিত কথা বলার পরও তোহা কেন তাকে এত ভয় পায় কিছুতেই বুঝে আসে না। তোহার দৃষ্টি নিচে মেঝের দিকে। কেমন একটা অপরাধীর মতো দাঁড়িয়ে আছে সে, যেন রাত বিরতে এখানে দাঁড়িয়ে থাকে একটা অন্যায়, আর আরমান সাহেব তাকে হাতে নাতে ধরে ফেলেছেন। আরমান সাহেব ঘুরে রেলিংয়ে হাত রাখলেন। পরিবেশ একটু সহজ করার জন্য নরম কণ্ঠে বললেন। চোখ বন্ধ করে কি ভাবছিলে? তোহা যেন আরো একটু লজ্জায় পড়ে গেল। কি উত্তর দিবে? সে তিহানের কথা ভাবছিল। এটা কি আর বলা যায় নাকি? তথাপি একটু মুচড়ে গেল সে। আরো একটু গুটিয়ে দাঁড়িয়ে আঁটোসাঁটো স্বরে উত্তর দিল। কিছু ভাবছিলাম না আব্বু। আরমান সাহেব হতাশ শ্বাস ছাড়লেন। তার প্রতি মেয়ের এই ভয় হয়তো জীবনেও কাটাতে পারবেন না তিনি। বস্তুত তিনি এখানে এসেছেন তোহার সাথে কিছু জরুরি কথা বলতে। কথাগুলো জানা তার খুব দরকার, নয়তো কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। কিছুক্ষণ নীরবতায় কাটালো। আরমান সাহেব গলা ঝেড়ে নীরবতা ভাঙলেন, বললেন। দেখো মা, আমি তোর বাবা। যথেষ্ট আদর স্নেহ দিয়ে তোমাদের 3 ভাই বোনকে বড় করেছি। তুমি সবচেয়ে ছোট আর সবচেয়ে আদরের। আমার কাছে ভয়ের কিচ্ছু নেই, বুঝতে পেরেছো? তোহা উপর নিচ মাথা নাড়ালেও ভয় এতক্ষণে দ্বিগুণ হয়েছে তার। একটু পরে হয়তো 3 গুণ 4 গুণ অবধি ছড়িয়ে যাবে। আরমান সাহেব একটু সময় নিয়ে বললেন। তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। বলো আব্বু। বিনীত গলায় উত্তর দিল তোহা। তবে এবারও বোধহয় না চাইতেও তার কণ্ঠটা একটু কেঁপে গেছে। তোমার অভিভাবক হলেও জোরপূর্বক তোমার উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার অধিকার আমার নেই। আমি কখনোই চাই না আমার কোনো সিদ্ধান্ত তোমার উপর বোঝা হোক। আবার এটাও কথা যে তোমার কোনো ভুল সিদ্ধান্ত আমি সমর্থন করব না, তাই না? তোহাকে এবার একটু বিচলিত দেখালো। বাবার কথার মানেগুলো তার মাথায় ঢুকছে না কোনোভাবেই। এই রাতের বেলা বাবা এসব কেন বলছে তার অর্থ উদ্ধার করা মোটেই সম্ভব হচ্ছে না। ক্ষণে ক্ষণে পরিবেশটা আরো ভারী লাগছে। তুমি এইসব কেন বলছো আব্বু? কোনো কারণ আছে? আরমান সাহেব আর দেরি করলেন না। কোনো রকম অস্বস্তি ছাড়াই তোহাকে সরাসরি জিজ্ঞেস করলেন। তুমি কি তিহানকে পছন্দ করো? প্রশ্নটা শুনতেই যেন কয়েক সেকেন্ড থ মেরে গেল তোহা। অতঃপর বজ্রহতের ন্যায় এক পলক তাকিয়ে মাথা নামিয়ে ফেলল। গলা শুকিয়ে কাঠ। বাবার মুখ থেকে সরাসরি এমন একটা কথা শোনার পর তার কেমন প্রতিক্রিয়া হওয়া উচিত? তার কি লজ্জা পেয়ে চলে যাওয়া উচিত, নাকি বাবাকে উত্তর দেওয়া উচিত? বুঝতে পারছে না। গলার কথাগুলো কেমন জটলা পাকিয়ে যাচ্ছে। লজ্জার কিছু নেই মা, নিশ্চিন্তে বলো।
তোহা বলতে পারলো না, নীরব হয়ে গুমড়ে রইল। কেন সে বলতে পারছে না কিছু? কেন মনে হচ্ছে সে মুখ খুলেই অনর্থ হয়ে যাবে, উল্টাপাল্টা বকে ফেলবে? মেয়ের নীরবতা দেখে কিছুক্ষণ চুপ রইলেন আরমান সাহেব। অতঃপর মাথা ঝুঁকিয়ে নিজের হাতে তালু পর্যবেক্ষণ করতে করতে বললেন, তবে কি আমি উত্তরটা হ্যাঁ ধরে নেব? এবার আর চুপচাপ থাকতে পারল না তোহা। এখনো চুপ থাকলে তিহান নামক প্রেমিকার সাথে বড্ড বেশি অন্যায় হয়ে যাবে যে। এই অন্যায় সে করতে পারবে না, কখনোই না। উপরন্তু মুখে কিছু বলতে না পেরে মৃদুভাবে মাথা নাড়ালো তোহা। লজ্জায় রক্তিম আভা তার মুখের আনাচে কানাচে। আরমান সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন, যেন বুকের কোণে একটা পাথর নেমে গেল নিমেষেই। তোহাকে ঘুমাতে যেতে বলতেই এক ছুটে জায়গা প্রস্থান করলো তোহা। আরমান সাহেব আরও কিছুক্ষণ নির্নিমেষ চেয়ে রইলেন কালো আকাশের পানে। পরের দিন বেশ স্বাভাবিকভাবেই কাটছিল তোহার। দুপুরের দিকে তারা কাজিনরা ঘুরতে বেরিয়েছিল। তিহানের ফোন গেছে নষ্ট হয়ে। অনেক ঘুরে টুরে গ্রাম পেরিয়ে বড় মার্কেট থেকে একটা ফোন কিনে এনেছে। সেই সাথে তোহার জন্য ছিল এক ঝাঁক বকা। মূলত তার জন্যই তিহানের ফোনটা নষ্ট হয়েছে। তোহা কিছু বলেনি অবশ্য। বিকেল পর্যন্ত সব ঠিকঠাকই ছিল। তবে একটা বড় ঘটনা ঘটে গেল বিকেলের পরপরই। ঘুরে টুরে বাসায় ফিরে সে যখন হাত মুখ ধুয়ে একটু ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তখনই আতিয়া সহাস্য মুখে তার রুমে প্রবেশ করে বললেন, তোহা তোকে ডাকছে, নিচে আয়। কে ডাকছে আম্মু? যে বলো, আমি ঘুমোচ্ছি। বিরক্তি সমেত উত্তর দিল তোহা। উত্তর দিয়েই শুতে উদ্যত হতেই আতিয়া জোর গলায় বলল, তোর বাবা ডাকছে, আয় জলদি। বাবার কথা শুনে একটু থমকালো তোহা। বাবার বলা কাল রাতের কথাগুলো ভাসছে কানের কাছে। বাবা কেন তাকে নিচে ডাকছে? নিচে হয়তো সবাই আছে, সবার সামনে তাকে জরুরি তলব করার কারণটা কি? আচানক একটা ভয় ঢুকে গেল তোহার মনে। তবুও যথেষ্ট স্বাভাবিক কণ্ঠে সে উত্তর দিল, আচ্ছা আসছি, যাও তুমি। হলরুমের সোফায় বসে আছে বাসার প্রতিটি সদস্য। কেমন একটা খুশি খুশি আমেজ সর্বত্র। তোহার পরনে হালকা গোলাপি রঙের ছিবিজ, মাথায় সাদা ওড়না, একেবারেই সাধারণ ছিমছাম ঘরোয়া পোশাক। সে গিয়ে আরমান সাহেবের কাছে যেয়ে দাঁড়াতেই তাকে হাতের ইশারায় বসতে বললেন তিনি। এদিক ওদিক তাকিয়ে চুপচাপ স্বর্ণালীর পাশে বসে পড়ল তোহা। সবার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো এখানে আসলে হচ্ছেটা কি। সবার মুখেই মিটি মিটি হাসি। সবাই যেখানে চুপ করে সিঁড়ির দিকে চেয়ে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করা হচ্ছে। তোহাও চুপচাপ বসে রইল। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। মিনিট তিনেক বাদেই কালো ট্রাউজার আর কালো টি শার্ট পরিহিত তিহানকে নামতে দেখা গেল সিঁড়ি বেয়ে। তার মুখে চাপা গোছানো হাসি, জিভ দিয়ে ঠোঁট ভেজালো তোহা। তিহান এগিয়ে কোনো কথা না বলেই তার পাশে বসতেই হুড়মুড়িয়ে একটু চেপে গেল তোহা। লোকটা শুরুটা করেছে কি সবার সামনে? পুরুষ মানুষ বলে কি লজ্জার মাথা খেয়ে বসেছে? আশ্চর্য। তবে তাকে যার পর নাই অবাক করে দিয়ে আরমান সাহেব উঠে তার পাশে এলেন। উঠলেন তিহানের বাবা আমজাদও। তিহান হেসে ফেলেছে ততক্ষণে। তোহা আর চোখে তাকালো। লোকটার মুখে গাঢ় হাসিটা একটু বেশিই মানিয়ে যায়। তাকিয়ে থাকতে ইচ্ছে হয়। নিজেকে সামলে চোখ নামালো তোহা। আমজাদ সাহেব হেসে তিহানের হাতে একটা আংটি ধরিয়ে দিলেন। বললেন, পরিয়ে দাও। মুহূর্তেই হতবুদ্ধি হয়ে পড়ল তোহা। হতভম্ব ফ্যাকাশে চেহারায় শূন্য চোখে চেয়ে থাকলো। আচমকা এমন একটা ঘটনা বুঝে উঠে মেনে নিতে বেশ বেগ পেতে হলো তাকে। যখন বুঝে উঠল তখনই আশেপাশে তাকিয়ে ব্যস্ত চোখে তিহানের দিকে তাকালো সে। লোকটার মুখে ঝলমলে হাসিটাই বলে দিচ্ছে যা হচ্ছে সবই সত্য, বাস্তবিকই ঘটছে, কোনো স্বপ্ন নয়। মনে মনেই কিছুক্ষণ নিজের সাথে আমতা আমতা করলো তোহা। তার জীবনের এই অতি কাঙ্ক্ষিত মুহূর্তটা যে এভাবে অনাকাঙ্ক্ষিত একটা সময়ে হুট করে সত্যি হয়ে যাবে তা কখনো ভাবেইনি। তিহান সেদিন আলতা পরানোর জন্য যেভাবে বলেছিল ঠিক সেভাবেই আজও নিজের হাত মেলে দিয়ে বলল, হাতটা। এতক্ষণে তোহার মুখে হাসি ফুটে উঠল। মাথা ঝুঁকিয়ে ফেলল সে। কাপা হাতে আলতো করে তিহানের হাতের উপর হাতটা রাখতেই অনামিকা আঙ্গুলটা মুহূর্তেই জলজল করে উঠল একটা স্বর্ণের সাদা পাথর বসানো আংটিতে। হাতের সাথে জলজল করে উঠল তোহার চোখও। তিহানের আংটি পরানো শেষ হতেই আরমান সাহেব তোহার দিকে একটা আংটি এগিয়ে দিলেন। তবে তোহাকে হাত মেলতে হলো না, তিহান নিজেই হাত এগিয়ে দিল। তিহানের হাত স্পর্শ করলো না তোহা। দু আঙ্গুলে আংটিটা ধরে আস্তে করে তিহানের আঙ্গুলে পরিয়ে দিল। আরো চওড়া হলো তিহানের ঠোঁটের হাসিটা। তিহানের হাত সরানোর আগেই এক ফোঁটা নোনা জল টুপ করে গড়িয়ে পড়লো সেই হাতের উপর। তিহান বলল না কিছু। সে জানে মেয়েটা খুশিতে কাঁদছে। তার বারণ করার কোনো কারণ আজ আর অবশিষ্ট নেই। আংটি পরানো শেষ হতেই মিষ্টি মুখ করলো সবাই। এদের কথাবার্তায় বোঝা যাচ্ছে সবাই জানতো এঙ্গেজমেন্টের বিষয়টা, শুধু তোহা ছাড়া।
তুহার অবস্থা তখন শোচনীয়, প্রচন্ড লজ্জায় চোখ তুলতে পারছে না সে। কেমন একটা দম বন্ধকর পরিস্থিতি। এইসব যে এই পাশে বসা লোকটার কারসাজি তা বুঝতে একরত্তি অসুবিধা হলো না। গতকাল রাতে বাবার কথাগুলো শুনে সে কিছুটা আন্দাজ অবশ্য করেছিল, কিন্তু এত তাড়াতাড়ি বাগদান হয়ে যাবে কুশ্চিনকালেও ভাবনায় আসেনি। নিজাম রহমানের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাসির ঝলকানিতে। লোকটার খুশি যেন উপচে পড়ছে। আফিয়ার পর তিহানের বাবা আমজাদ সাহেব তুহার মুখে একটুখানি মিষ্টি তুলে দিলেন, অপর হাত মাথায় বুলিয়ে দিয়ে বললেন, বিয়ে হবে তোমার উচ্চ মাধ্যমিকের পরে। তিহান কিছুতেই তোমার পরীক্ষার আগে বিয়ের ঝামেলা চাচ্ছে না, বুঝলে? তোহা তাকালো না, হালকা মাথা নাড়ালো শুধু। এখনো কেউ তাকে এখান থেকে যেতে বলছে না কেন? ওয়াল্লাহ, খানিক বাদেই তিহানের ইশারায় তোহাকে রুমে দিয়ে গেল আফিয়া। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তাদের মধ্যকার বিষয়টা নিয়ে কেউ তাকে চেতাচ্ছে না পর্যন্ত। নুহার, সাইফ, তুর্য, এমনকি স্বর্ণালীও স্বাভাবিক, যেন তাদের কড়া আদেশ দেওয়া হয়েছে যাতে তুহাকে কোনো রকম বিরক্ত না করা হয়, লজ্জা অস্বস্তি দিতে না ফেলা হয়। বিছানায় বামকাত হয়ে ফিরে শুয়ে আছে তুহা, চোখে ঘুমের ছিটে ফোটাও নেই। ঘরের নীল রঙা ড্রিম লাইটের মৃদু আলোয় হাতের অনামিকা আঙ্গুলে জলজল করছে আংটিটা। হাতটা চোখের সামনে মেলে ধরে আংটিটার দিকে নিষ্পলক চেয়ে থেকে সেই বিশেষ মুহূর্তটার স্মৃতিচারণ করার চেষ্টা করছে সে। চোখের কোণে এখনো চিকচিক করছে আবেগী জল। এই আংটিটা আসলে তিহান পরিয়ে দিয়েছে তাকে। হঠাৎ করেই কিভাবে তাদের সুপ্ত অপ্রকাশিত প্রণয়টা সবার কাছে প্রকাশ পেয়ে গেল? শুধু প্রকাশ না, একেবারে পূর্ণতা পাওয়ার প্রথম ধাপটাও পেরিয়ে ফেললো নিমিষেই। জীবন কি এতই সহজ? সবকিছু কি এতটাই বাধাহীন? কারোর জন্য হ্যাঁ, আবার কারোর জন্য হয়তো না। তবে এই লোকটা বোধহয় তার জীবনে কখনো বাধা নিষেধ জড়াই উতরাই সৃষ্টি হতে দিবে না। নিজের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও প্রশস্ত বুকটার নিচে তাকে আগলে রাখবে সবসময়। ফোনের ভাইব্রেশনের কাঁপুনিতে ভাবনার সুতো ছিঁড়ল তোহার। ভ্রু কুঁচকে বালিশের পাশ হাত রাখল সে। ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে তিহান ভাই নামটা চোখে পড়তে ভেতরটা কেঁপে উঠল বোধ হয়। কিছুক্ষণ রিং হতেই কেটে গেল ফোনটা। ভাইব্রেশনের কাঁপুনিটা থেমে যেতেই সম্ভিত ফিরে পেল তোহা। জিভে কামড় দিয়ে তৎক্ষণাৎ ধরফরিয়ে উঠে বসলো। সেকেন্ড পেরিয়ে যেতেই আবারও উদ্যমে ফোনটা ভাইব্রেশন হতে শুরু করলো। ঠোঁটে ঠোঁট চেপে রিসিভ করলো তোহা। এখন নিশ্চিত একটা রাম ধমক খাবে। ফোন রিসিভ করে সরি বলার আগেই ওপাশ থেকে তিহান গুরুগম্ভীর শীতল কণ্ঠে বলে উঠল, বাইরে আসো। কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে রইল তোহা, অতঃপর গলা খাদে নামিয়ে মৃদু স্বরে বলল, জি। ওপাশ থেকে তপ্ত নিঃশ্বাসের আওয়াজ শোনা গেল শুধু। তোহা পাল্টা কিছু বলার সাহস পেল না আর। ঘুমন্ত স্বর্ণালীকে একবার পরখ করে নিয়ে বিছানায় নামতে নামতে মিনমিন করে বলল, আসছি। সে আসছি বলতেই ফোনটা কেটে গেল অপর পাশ থেকে। ছোট একটা শ্বাস ফেলে ফোনটা বিছানায় রেখে এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল তোহা। মাথায় ওড়না চাপিয়ে নিয়ে চুপচাপ বেরিয়ে এলো দরজা খুলে। বারান্দায় তখন ঠান্ডা শীতল মন মাতানো বাতাস। বাতাসের প্রথম দমকাটা উষ্ণ শরীর ছুঁয়ে যেতেই গায়ের লোমগুলো শিরশির করে দাঁড়িয়ে পড়লো। এদিক ওদিক তাকিয়ে রেলিং ধরে আকাশের দিকে চেয়ে থাকা তিহানকে দেখতে পেল তোহা। সুতির সাদা ওড়নাটা আষ্টে পৃষ্ঠে গায়ে জড়িয়ে ধীর পায়ে এগিয়ে গিয়ে তিহানের পাশে যেয়ে দাঁড়ালো। তার উপস্থিতি টের পেতেই ঘুরে দাঁড়ালো তিহান। ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে তোহার সারা মুখে দৃষ্টি ঘুরালো বেশ অনেকক্ষণ। তোহার নত দৃষ্টিতে এক ঝাঁক প্রশ্ন উপচে পড়ছে। এই রাতের বেলা তাকে ডেকে এভাবে তাকিয়ে আছে কেন লোকটা? শেষমেশে প্রশ্ন করার জন্য মুখ খুলল তোহা, বলল, আপনি এত রাতে? তোমাকে দেখতে ইচ্ছে করছিল, সেজন্য ডেকেছি। তোহার প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দিল তিহান। তোহা এক পলক তাকালো, মুহূর্তেই ঠোঁট চেপে ক্ষীণ হাসলো। তিহানের চোখ আটকে রইল সেই হাসিতে। খট করে একটা শব্দ হতেই চমকে উঠল তোহা। তবে কি কেউ আসছে এদিকটায়? তাদের একসাথে দেখে ফেললে কি হবে? তোহার অস্থির দৃষ্টি দেখে ঠোঁট বাঁকিয়ে হাসল তিহান। কেউ আসছে না, বাতাসের ধাক্কায় হয়তো শব্দ হচ্ছে কিছুতে। এত ভয় পাও কেন? তোহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে ভীতু দৃষ্টি বারান্দার ওপাশে চেয়ে রইল। হাত ছাড়লো তিহান। তোহার হাত টেনে ধরে সামনে এগোতে নিলেই তোহা সন্দিহান কণ্ঠে বলে উঠল, আবার কোথায় যাচ্ছেন? তুমি যে হারে ভয় পাচ্ছ, আমি একটু মন ভরে দেখার আগেই জ্ঞান হারিয়ে ফেলবে। আপনি মজা নিচ্ছেন? তিহান সরু চোখে তাকালো। তোহার কথাটা তোয়াক্কা না করে চুপচাপ ছাদের সিঁড়ি ধরে উপরে উঠতে লাগলো। ছাদ ভর্তি চাঁদের আলো। পাশের একটা ছোট্ট টব থেকে বেলি ফুলের তীব্র ঘ্রাণ নাকে এসে ঠেকছে। মাথা ঝিমঝিম করছে তোহার। তিহান দাঁড়িয়ে আছে মুখোমুখি।
আংটি পরানো হাতের 4 আঙ্গুলের অগ্রভাগ আলতো করে ধরে ঠোঁটের কোণে ক্ষীণ হাসি নিয়ে এক দৃষ্টিতে দেখে চলেছে বিরতিহীন ভাবে, যেন সেখানেই তার গোটা জীবনের সব সুখ এসে ভর করেছে। এক পর্যায়ে ধৈর্যহারা হয়ে পড়ল তোহা, বলল, এত কি দেখছেন? তিহান মুখ তুলে তাকালো, আবার মাথা নামিয়ে আংটিটায় বৃদ্ধাঙ্গুল বুলিয়ে বলল। সুন্দর লাগছে তাই না? তিহানের খেয়ে হারানো কথাবার্তায় হেসে ফেলল তোহা। একটু পর হাতটা ছাড়িয়ে নিয়ে মুখের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে হাসি থামিয়ে চিন্তিত কণ্ঠে বলল, আপনি কি এখন থেকে সবসময় তুমি করে রাখবেন? তোহার বাহু ধরে কাছে টেনে নিল তিহান, হাতের উল্টো পিঠ গালে ছুঁইয়ে দিয়ে ভুঁ উঁচিয়ে বলল। ডাকা তো উচিত, আমার অধিকার আছে। তোহা উত্তর দিল না। তার মুখে চিন্তার প্রখর ছাপ স্পষ্ট। এই লোকের মাঝে মধ্যে একান্তে ডাকা তুমি ডাকেই লজ্জায় শেষ হয়ে যায় সে। আর সবসময় সবার সামনে ডাকলে তো আর চোখ মেলানোর অবকাশ থাকবে না। না, ডাকবো না, বিয়ের পর ডাকবো। নয়তো আমার তুমি ডাকটায় অভ্যস্ত হয়ে যাবে তুমি। তখন তুমি ডাকার পর মুহূর্তেই তোমার লজ্জারা ও রক্তিম চেহারাটা আর দেখতে পারবো না। তা কি হয় বলো? কেটে গেল আরো কয়েকটি মাহেন্দ্রক্ষণ। তিহানের ধূসর রঙের সম্মোহিত দৃষ্টি তখন তোহার গভীর কালো চোখে। লোকটার মধ্যে কোনো সংকোচ নেই। নিচে নামবেন না? অনেক রাত হয়ে গেছে। আস্তে করে বলল তোহা। তিহান সে প্রসঙ্গে কোনো উত্তর দিল না। আচমকা তোহার বাম চোখের পাতায় আঙ্গুল ছুঁয়ে দিতেই চোখ বন্ধ করে ফেলল তোহা। চোখ বন্ধ অবস্থাতেই তাড়াহুড়ো করে বলল, কি করছেন? আরো কিছুক্ষণ তোহার ঘন পাপড়িতে আঙ্গুল দিয়ে খেলল তিহান। প্রশ্ন করল, তুমি চোখে কাজল দাও না কেন? প্রশ্নটায় অপ্রস্তুত হয়ে পড়ল তোহা। বাস্তবিকই সে আজ পর্যন্ত কখনো চোখে কাজল দেয়নি। কেন জানি কাজল লাগাতে ভয় লাগে। একবার অবশ্য চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। বরং হাত কেঁপে চোখে বাজেভাবে খোঁচা লেগে গিয়েছিল। তারপর আর কখনো সাহস করেনি। আইলাইনার দিয়েই সবসময় কাজ চালিয়ে দিয়েছে। আমি কাজল দিতে পারি না। ছোট মুখে উত্তর দিল তোহা। তিহান হাসল। তোহার এক গালে হাত রেখে মোহনীয় স্নিগ্ধ ভারী পুরুষালী কণ্ঠে বলল, জানো তোমাকে কাজল চোখে দেখার কত শখ আমার। তোমার কাজল দেয়া চোখের মায়ার মাত্রাটা ভেবেই তো আমার ভয় হচ্ছে। আচ্ছা, সেই চোখে একবার তাকালে আমি দৃষ্টি ফেরাতে পারবো তো লাজুকলতা? তোহা লজ্জা পেল। লোকটা নির্ঘাত পাগল হয়ে গেছে। এই রাত বিরাতে তার প্রেমিক মন আবারও জেগে উঠেছে। এই ভয়ঙ্কর প্রেমিককে সে কি করে সামলাবে? তার যে অত সাধ্যি নেই। তার ভাবনার মাঝেই তিহান এক বুক আবদার মাখা ছেলে মানুষই স্বরে বলল, আমি একদিন তোমাকে কাজল পরিয়ে দেব, ঠিক আছে? তোহা এক মুহূর্ত দেরি না করে উত্তর দিল, আচ্ছা দিয়েন। বাতাসের বেগ বেড়ে গেছে। গাছের পাতা নড়ার শাঁসার শব্দ হচ্ছে। একটা দমকা হাওয়ায় তোহার মাথার ঘোমটা পড়ে গেছে। খুলে গেছে খোপার চুল। তীব্র বাতাসে অগোছালো চুল সামলাতে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে তোহাকে। কিছুতেই সবগুলো চুল হাতের মুঠোয় আনতে পারছে না। বেশ খানিকক্ষণ চেষ্টা করে চুলগুলো খোপা করার পর গায়ের ওড়না ঠিক করতেই তিহান এগিয়ে এলো। নিজেই ওড়নার আঁচল টেনে নিয়ে তোহার মাথায় পরিয়ে দিতে দিতে বলল, তোমাকে ঘোমটায় মানায় খুব।